হ্যালো বন্ধুরা, নতুন এক ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি তিলোত্তমা কলকাতার প্রাচীনতম রোড চিতপুর রোডে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। 25শে বৈশাখ হোক বা 22শে শ্রাবণ, প্রতিদিনই এখানে আনাগোনা অজস্র মানুষের। উত্তর কলকাতায় অবস্থিত এই ঠাকুরবাড়িতে আপনি কিভাবে সহজেই আসবেন, সপ্তাহের কোন কোন দিনগুলিতে খোলা পাবেন এবং কতক্ষণই বা খোলা পাবেন, টিকিট মূল্য কত এবং কি কি একেবারেই নিষিদ্ধ এই বাড়িতে, এই সব কিছুই চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। উত্তর কলকাতার চিতপুর রোড ও বিবেকানন্দ রোডের সংযোগস্থলে 6-4 দ্বারকানাথ ঠাকুর লেনে এই বাড়িটি অবস্থিত এবং এটি বর্তমানে রবীন্দ্রভারতী মিউজিয়াম। প্রথমে জানাই এখানে কিভাবে আসবেন। আপনারা যখন এখানে আসবেন সবচেয়ে সুবিধা হবে মেট্রো করে এলে। আপনারা গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নেমে 5 থেকে 7 মিনিট হেঁটে এখানে খুব সহজে চলে আসতে পারবেন, অথবা গিরিশ পার্ক মেট্রো স্টেশনের 2 নম্বর গেট থেকে বেরিয়ে ওখানে অটো পেয়ে যাবেন, সেই অটোতে করে 15 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারেন। এছাড়াও এমজি রোড মেট্রো স্টেশনে নেমেও আসতে পারেন। এছাড়াও হাওড়া বা শিয়ালদা যে কোনো স্টেশন থেকেই অনেক বাস রয়েছে। হাওড়া স্টেশন থেকে 215 এবং 219/1 সরাসরি ঠাকুরবাড়ির সামনে যায় এবং শিয়ালদা স্টেশন থেকে 24B এবং S44 সরাসরি যায়। সোমবার বাদ দিয়ে সপ্তাহের অন্য 6 দিন সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে এই মিউজিয়াম। বছরের বিভিন্ন সময়ে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসেন এই বাড়িতে, তবে 25শে বৈশাখ এবং 22শে শ্রাবণ এই দুটি দিনে মানুষের আগমন হয় সর্বাধিক, কারণ এই দুটি দিন ঠাকুরবাড়ির প্রত্যেকটা দ্বারই সকলের জন্য সম্পূর্ণরূপে খোলা থাকে। এই দুটি দিন এলে কোনোরূপ প্রবেশ মূল্য না লাগলেও বছরের অন্যান্য দিনে প্রবেশ করতে জনপ্রতি 50 টাকা করে প্রবেশ মূল্য লাগে, তবে স্টুডেন্টদের জন্য কিছুটা কনসেশন করা হয়। আর ক্যামেরা বা মোবাইলে ছবি তুলতে চাইলে 50 টাকা দিয়ে পারমিশন করিয়ে নিতে হয়। মেন গেট থেকে প্রবেশ করে বাম দিকে রয়েছে মিউজিয়াম অফিস। এই অফিসে 50 টাকা জমা দিয়ে পারমিশন করিয়ে নিতে হবে। যদিও দোতলা এবং 3 তলার কোনো ঘরের মধ্যেই কোনো রকম ছবি তোলার অনুমতি মেলে না। এবার চলুন প্রবেশ করা যাক ঠাকুরবাড়ির অন্দরমহলে। একটি বাড়ি, একটি পরিবার সেদিন গোটা বাঙালি জাতির কাছে নবজাগরণের প্রাণকেন্দ্র হয়ে দাঁড়িয়েছিল, যে কাজে ঠাকুরবাড়ির অন্দরমহলের মহিলারাও সমান কৃতিত্বের ভাগিদার ছিলেন। চলে এসেছি আমি ঠাকুরবাড়ির অন্দরমহলে। এই অন্দরমহলের কথা আমরা অনেক শুনেছি। ঠাকুরবাড়ির অন্দরমহলের নারীরা ছিলেন সমস্ত নারীদের কাছে এক দৃষ্টান্ত স্বরূপ। কেউ বা স্বামীর সঙ্গে বিদেশে গেছেন, কেউ বা করেছেন রন্ধন নিয়ে গবেষণা, আবার কেউ বা গড়ের মাঠে হাওয়াও খেতে গেছেন স্বামীদের সাথে। এই বিশাল ঠাকুর দালানের দুদিকেই রয়েছে খুব সুন্দর করে বাঁধানো বেদি। এই সেই শত চর্চিত ঠাকুরবাড়ির দালান। একসময় কত জ্ঞানী গুণী মানুষের নিত্য আনাগোনায় গমগম করত এই ঠাকুর দালান সহ ঠাকুরবাড়ি। কত আন্দোলন ও অনুষ্ঠানের সাক্ষী এই ঠাকুর দালান। দেশ বিদেশ থেকে কত গুণী মানুষ ও অতিথিরা এসেছেন এই ঠাকুর বাড়িতে। অনেক ধুমধাম করে দোল উৎসব ও দুর্গাপুজো হতো এই বাড়িতে। ঠাকুর পরিবারের গুণী সমস্ত সদস্যরা নাটকে, নাচে, গানে জমিয়ে তুলতেন পারিবারিক অনুষ্ঠানের আসর। তারপর দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম ধর্ম গ্রহণের পর সেই সব বন্ধ হয়ে যায়, যদিও তারপর এই ঠাকুর দালানে হতো ব্রহ্ম উৎসব ও ব্রহ্ম উপাসনা। এখন এই ঠাকুর বাড়িতে দাঁড়িয়ে প্রসঙ্গক্রমে এসেই পড়ে যে কেমন ছিল সেই প্রথম দিকের ঠাকুর বাড়ি। 1874 সালে চিতপুর এলাকায় নীলমণি ঠাকুর ও পিরালি ব্রাহ্মণ এই ঠাকুর বাড়ির ভিত পত্তন করেছিলেন। আর এখানে দুটি ছোট হাঁটার সেতু ছিল, সেই থেকেই নাম হয়েছে জোড়াসাঁকো। ক্রমে সেই বাড়িটি হয়ে ওঠে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। এখানে তখনও ছিল 5 নং ও 6 নং বাড়ি, যদিও 5 নং বাড়িটি এখন আর নেই, তবে তখনকার সেই 6 নং বাড়িটি এখন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি নামে পরিচিতি লাভ করেছে। আর মহর্ষি ভবনের যে মূল প্রশস্ত বারান্দাটি রয়েছে সেখান থেকে দেখা যেত মূল ফটক, যদিও এখনও তা দেখা যায়। এখানে দাঁড়িয়েই দেখা যেত তৎকালীন সময়ের চিতপুর অঞ্চলের চঞ্চল কর্মব্যস্ত জীবন।
ভাবলে অবাক হতে হয়, এই বাড়িতে মোট ঘর রয়েছে প্রায় 700টি। তবে দর্শনার্থীদের জন্য খোলা থাকে মাত্র 100 থেকে 150টি ঘর। তবে 25শে বৈশাখ এবং 22শে শ্রাবণ দর্শনার্থীদের জন্য বেশিরভাগ ঘরগুলোই খোলা থাকে। এই লাল বাড়িটি বিচিত্রা ভবন। এটি নির্মাণ করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তাঁর অতিথি, বন্ধুবান্ধবদের নিয়ে সভা, আলোচনা, নাটকের অভিনয়, গান বাজনা, খাবারের আসরবস্তু এখানে। এই বিচিত্রা ভবনেই অভিনীত হয়েছিল ডাকঘর নাটকটি। মঞ্চ নির্মাণ করেছিলেন স্বয়ং অবনীন্দ্রনাথ ঠাকুর, যে নাটকে রবীন্দ্রনাথ ঠাকুরদার ভূমিকা পালন করেছিলেন। দোতলা এবং 3 তলার ঘরগুলি এখন মিউজিয়াম। বিভিন্ন আর্ট গ্যালারি ছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ও মৃত্যু কক্ষের সাথে প্রতিটি কক্ষ সাজানো রয়েছে নানা রকম তথ্য দিয়ে। বিচিত্রা ভবনের সামনে জুতো খুলে রেখে উপরে দোতলা এবং 3 তলার সমস্ত কক্ষগুলি ঘুরে দেখতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। 1941 সালের 7ই আগস্ট, বাংলায় 22শে শ্রাবণ, জীবনবাদী কবির জীবন প্রদীপ নিভে যায় চিরতরে। এই বাড়িটির দোতলায় আজও আমরা সেই কক্ষটি দেখতে পাই। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যেন ধীরে ধীরে ম্লান হতে থাকে তার ভাবধারা ও দর্শন থেকে। বর্তমানে এই বাড়িকে সংস্কার করে প্রতিষ্ঠা করা হয় আজকের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখন থেকে এই চ্যানেলে পশ্চিমবঙ্গের সমস্ত ভ্রমণস্থান সহ গোটা ভারতবর্ষ ভ্রমণের ট্রাভেল গাইড ভিডিও পোস্ট করা হবে, যা আপনাদের কাছে খুবই হেল্পফুল হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।